প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছো। আমরা এই অধ্যায়ের গত লেকচারে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলেছিলাম। আর্কিমিডিসের নীতি নিয়ে কথা বলেছিলাম, লবতান নিয়ে কথা বলেছিলাম, তারপরে প্যাসকেলের সূত্র, বস্তুর ভেসে থাকা, ডুবে যাওয়া ইত্যাদি 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 বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আমাদের আজকের অধ্যায়ের ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাতাসের চাপ, কোনো বস্তুর উপর বাতাসের চাপ, টরিসেলির পরীক্ষা, বাতাসের চাপ ও আবহাওয়া, স্থিতিস্থাপকতা এবং পদার্থের তিন অবস্থা নিয়ে আমরা আজ কথা বলবো। আচ্ছা, প্রথমেই বাতাসের চাপ নিয়ে একটু কথা বলি। যে বাতাসের চাপ, তোমরা হয়তো ভাবতে পারো যে বাতাসের আবার কিসের চাপ, বাতাস আবার চাপ দেয় নাকি? আসলে বাতাসের কিন্তু একটা খুব বিশাল একটা চাপ আছে। কীরকম? আমরা জানি যে কোনো বস্তুর ওজন থাকা মানেই তার চাপ থাকবে। যেমন তুমি যদি একটা বস্তা মাথায় নাও, তাহলে তোমার কিন্তু ওজন লাগবে, মানে চাপ লাগবে। তার মানে কারো যদি ওজন থাকে তাহলে তার চাপ থাকবে। তো বাতাসের চাপটা হচ্ছে, আমি লিখছি যে পরিমাণটা আসলে কত বেশি। এটা হচ্ছে বাতাসের চাপ। তার মানে আমরা যদি ভূপৃষ্ঠে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা জায়গা কল্পনা করে নেই, তাহলে ওই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা জায়গার উপরে বাতাসের যে স্তম্ভটা আছে তার ওজন প্রায় 10⁵ নিউটন। এটা কিন্তু অনেক বেশি, এটা অনেক বেশি, প্রায় একটা হাতির ওজনের সমান। তার মানে এরকম ওজন যার আছে সে অবশ্যই চাপ দেয়। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে বাতাস যদি আমাদেরকে চাপ দেয় তাহলে আমরা সেই চাপটা অনুভব করি না কেন? আমরা এই চাপটা অনুভব করি না, তার কারণ হচ্ছে যে আমাদের শরীরের ভিতর থেকেও বাইরে বাইরে একটা চাপ আছে, যার ফলে এই যে ভিতরের দিক বরাবর বাইরের দিক বরাবর, ভিতরের দিক বরাবর বাতাস চাপ দিচ্ছে, শরীরের ভিতর থেকে আবার বাইরের দিক বরাবর একটা চাপ আছে। এই দুই চাপের কারণে, দুই চাপের ডিরেকশন বিপরীতমুখী হওয়ার কারণে আমরা বাতাসের চাপটা অনুভব করি না। কিন্তু আমরা যদি মহাশূন্যে যাই, কখনো মহাশূন্যে কিন্তু বাতাস নেই, তার মানে বাতাসের চাপও নেই। তার মানে আমরা যদি শুধুমাত্র আমাদের শরীর নিয়ে মহাশূন্যে যাই, তাহলে আমাদের ভিতরের যে চাপটা আছে, এই ভিতরের চাপের কারণে আমাদের শরীর কিন্তু বিস্ফোরিত হয়ে যেতে পারে। যে কারণে তোমরা দেখবা যে যারা মহাকাশে যায় তারা দেখবা যে এক ধরনের চাপ নিরোধক স্পেস স্যুট ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা, তার মানে বাতাসের চাপ আছে। আচ্ছা, বাতাসের যে চাপ আছে, আমরা এর আরও কিছু উদাহরণ দেখি যে বাতাসের চাপ আসলে আছে কিনা। তোমরা দেখবা যে একটা শুকনো পাতলা বোতল প্লাস্টিকের, তুমি যদি মুখ লাগিয়ে উপরের দিকে নিঃশ্বাস নাও, দেখবা যে বোতলটা দুমড়ে মুচড়ে গেল। তাহলে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, ধরো যে এইটাই আমার হাতেরটাই, আমার ডাস্টারটাই আমার বোতল। এই বোতলটা যেহেতু ফাঁপা, তার মানে এর ভিতরে কিন্তু বাতাস ভরা আছে, বাতাস ছাড়া কিন্তু না। এই বোতলটা বাতাস দ্বারা পরিপূর্ণ আছে, আমি এই বোতলটাকে যেন খালি দেখছি, বাতাস আছে। তো ভিতরের বাতাসগুলো বাইরে বের হয়ে আসতে চায়, বাইরে। তার মানে এই ভিতরের বাতাসগুলো এই যে আমার কাছে বোতলটা আছে, বোতলের বাইরের দিক বরাবর চাপ দিচ্ছে। আবার বাইরের বাতাস কি হচ্ছে? বাইরের বাতাস দিচ্ছে ভিতরের দিক বরাবর চাপ। তার মানে ভিতরের বাতাসগুলো দিচ্ছে বাইরের দিক বরাবর চাপ, আর বাইরের বাতাসগুলো দিচ্ছে ভিতরের দিক বরাবর চাপ, যার ফলে বোতলটার স্ট্রাকচার ঠিক থাকে, বোতলটার গঠন ঠিক থাকে। কিন্তু যখনই আমি মুখ লাগিয়ে ভিতরের বাতাসগুলো বের করে নিয়ে আসবো, তখনই কিন্তু এই যে ভিতরের বাতাসগুলো যে বাইরের দিক বরাবর চাপ দিল, এই চাপটা দেওয়ার মতো আর কোনো বাতাস কিন্তু ভিতরে থাকলো না। যার ফলে কোন চাপটা কার্যকর থাকলো? শুধু বাইরে থেকে ভিতরের দিকে যে চাপটা, সেই চাপটা কার্যকর থাকলো। তার ফলে এই বাইরের দিকের চাপেই বোতলটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি আশা করছি যে তোমরা বুঝতে পারবে, এখন থেকে ব্যাখ্যা করতে পারবে যে কেন একটা বোতল দুমড়ে মুচড়ে যায়। তার মানে একটা বোতল দুমড়ে মুচড়ে যাচ্ছে এই কারণেই যে যদি বোতলের ভিতর থেকে আমরা বাতাসটা বের করে নিয়ে আসি, তাহলে বাইরের দিকে চাপটাকে সামলানোর জন্য ভিতরে কোনো বাতাস থাকলো না, তার ফলেই কিন্তু এই বোতলটা দুমড়ে মুচড়ে যাবে। তার মানে বাতাসের চাপ আছে। এই যে বাতাসের চাপটা আসলে কি পরিমাণ চাপ, এইটা বের করার জন্য টরিসেলির একটা পরীক্ষা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা পারদপূর্ণ পাত্র। সেন্টিমিটার লিখেছি। এটা হচ্ছে একটা পারদপূর্ণ পাত্র। এর আগে তোমাদেরকে আরো কিছু কথা বলে নিই আমি। তো
যেমন ধরো যে তোমরা যখন ড্রিঙ্কস খাও স্ট্র দিয়ে, হ্যাঁ, মুখ লাগিয়ে খাও, তো তোমরা কি করো, তোমরা উপরের দিকে টান দাও, ওই ড্রিঙ্কসগুলো তোমাদের ভিতরে চলে যায় বা মুখে চলে যায়। কেন যায়? কারণ তুমি উপরের দিকে টান দেওয়ার মাধ্যমে ওই স্ট্রর ভিতরে যে বাতাসগুলো ছিল সেই বাতাসগুলো তুমি বের করে নিয়েছো, যার ফলে বাইরের দিকের বাতাসের চাপের ফলে এগুলো কিন্তু উপরের দিকে চলে আসে। আমি আর একটু যদি ভালো করে তোমাদেরকে দেখাই, এখানে বাতাস আছে, এখানেও বাতাস আছে, দুই দিকেই বাতাস আছে। তো এই যে বাতাসগুলো আছে, এই বাতাসগুলো এই সাইডে চাপ দিচ্ছে, তরলের এই অংশগুলোতে চাপ দিচ্ছে। তো তরলের এই অংশে যদি চাপ দেয়, তাহলে ভিতরের তরলটা কি উপরের দিকে উঠে যাবে স্বাভাবিকভাবেই। যদি এখানে আমি এইভাবে জোরে চাপ দিয়ে ধরি এই তরলগুলোকে, তাহলে ভিতরের এই অংশটা যেহেতু ফাঁকা, এই অংশ দিয়ে তরলগুলো উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, এবারে দেখো এখানে টরিসেলি কি করলেন, এখানে এক মুখ বদ্ধ একটা নল নিলেন, যার এক সাইড খোলা এক সাইড বদ্ধ। এখানে পারদ দ্বারা পূর্ণ ছিল, তিনি কি করলেন, এই নলটা, পারদ ভর্তি নলটাকে উপর করে এর ভিতর ডুবাই দিলেন। ডুবাই দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই এই পারদগুলা এখানে পড়তে শুরু করবে। পড়তে 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 এখানে এসে দেখা যাবে যে এই পারদগুলো আর পাত্রের ভিতরে পড়ছে না। কেন পড়ছে না? আচ্ছা, মুখটা কিন্তু ডুবানো আছে, কেন পড়ছে না? কেন পড়ছে না তার কারণ হচ্ছে, যদি এই দিকের বাতাসগুলো এই অংশে চাপ প্রয়োগ করে, তাহলে এই দিক বরাবর একটা বল অনুভূত হবে। তোমরা স্বাভাবিকভাবে কল্পনা করে দেখো যে এইভাবে তুমি চাপ দিয়ে কোনো কিছু ধরো, এভাবে চাপ দিয়ে কোনো কিছু ধরো, দেখবে যে আঙ্গুলের ফাঁকা দিয়ে যে কোনো কিছু উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে এই অংশগুলোতে এই বাতাস কর্তৃক চাপ প্রয়োগ করার ফলে এই দিক বরাবর একটা বল অনুভূত হচ্ছে, যেই বলটা কি করতেছে, এই পারদটাকে আর নিচে নামতে দিচ্ছে না, আটকায় ফেলছে। তার মানে বাতাসের যে চাপ, বাতাসের চাপের ফলে এখানে যে বল অনুভূত হচ্ছে, সেই বলের ফলেই কিন্তু এই পারদটা এই 76 সেন্টিমিটারের পরে আর নামতে পারছে না। তার মানে বাতাসের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। তাহলে এটা কি হচ্ছে, যে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভকে বাতাসের চাপ আটকায় রাখতে পারে। আমি আশা করছি যে তোমরা টরিসেলের পরীক্ষাটা বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার সংক্ষিপ্তভাবে বলি, বাতাস এই দুই অংশে বল প্রয়োগ করছে, এই দুই অংশে বল প্রয়োগ করার ফলে এই দিক বরাবর একটা বল প্রয়োগ হচ্ছে, বাতাস এই দিক বরাবর চাপ প্রয়োগ করার ফলে কিন্তু এই দিক বরাবর একটা চাপ অনুভূত হচ্ছে এই নলটার গায়ে, যার ফলে এই 76 সেন্টিমিটার পারদ স্তম্ভটাকে ধরে রাখা যাচ্ছে, যেটা বাতাসের চাপের সমান। আচ্ছা, এরপরে বাতাসের চাপের সঙ্গে আবহাওয়ার কি সম্পর্ক? প্রথমেই বলে রাখি যে নিম্ন চাপ ব্যাপারটা হচ্ছে এরকম, যে যখন বাতাস প্রসারিত হয়ে যায়, যখন বাতাসের ঘনত্ব কমে যায়, তখন সেটাকে আমরা নিম্নচাপ বলি। আমরা জানি যে ঝড় কেন হয়। ঝড় এর জন্য হয় যে যখন বাতাস গরম হয়ে যায়, সারফেসের বাতাস যখন গরম হয়ে যায়, বাতাস যখন প্রসারিত হয়ে যায় সূর্যের তাপের ফলে, সারফেসের কাছাকাছি যে বাতাস এগুলো যখন প্রসারিত হয়ে যায় তাপ নিয়ে, তখন ওই বাতাসটার ঘনত্ব কমে যায়। আর ঘনত্ব কমে যাওয়ার ফলে এই বাতাসটা উপরের দিকে উঠে যায়, অথবা ওখানে একটা নিম্ন চাপের তৈরি হয়, যার ফলে এই চাপটাকে সমান করার জন্য আশপাশ থেকে বায়ু ছুটে আসে, যার ফলে ঝড়ের তৈরি হয়। ঠিক সেরকম অবস্থা। বাতাসের চাপ কমে যেতে পারে। তার মানে বাতাসের চাপ কয়ভাবে কমতে পারে? এক হচ্ছে যে বাতাসটা সারফেসের কাছাকাছি সূর্যের তাপ নিয়ে গরম হয়ে হালকা হয়ে চাপ কমে যেতে পারে। আরেকভাবে চাপ কমতে পারে, সেটা হচ্ছে যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। তাহলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসের ঘনত্ব কেন কমে? আমরা জানি জলীয় বাষ্প মানে পানি, H2O, এর আণবিক ভর কত? অক্সিজেন 16 যোগ হচ্ছে হাইড্রোজেন 2, তার মানে পানির আণবিক ভর হচ্ছে 18। কিন্তু বাতাসের আণবিক ভর কি? বাতাসে মূলত থাকে নাইট্রোজেন গ্যাস আকারে থাকে, আমরা N2 লিখতে পারি। তার মানে 14 যোগ 14 28। বাতাসে অক্সিজেন থাকে। দেখো বাতাসের আণবিক ভর কিন্তু অনেক বেশি কার তুলনায়? জলীয় বাষ্পের তুলনায়। তো কোনো হালকা জিনিস যদি ভারী জিনিসের ওখানে জায়গা দখল করে, তাহলে স্বাভাবিকভাবেই ভারী জিনিসটার ঘনত্ব কিন্তু কমে যাবে। তো ঠিক সেরকম ভাবেই জলীয় বাষ্প যখন
বাতাসে জায়গা দখল করে, ভারী বাতাসটাকে সরিয়ে দিয়ে যখন জলীয় বাষ্প যখন সেখানে জায়গা দখল করে, বাতাসের চাপ কিন্তু অনেক কমে যায়। আর বাতাসের চাপ কমে যাওয়া মানেই আমরা বুঝতে পারবো যেহেতু চাপ কমে গেছে, এই চাপটাকে সমান করার জন্য চারিদিক থেকে বাতাস এখানে ছুটে আসবে, তার মানে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তার মানে নিম্নচাপ যদি কখনো হয় তাহলে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো নিম্নচাপ যদি তারপরে যদি আমরা দেখি যে চাপের পরিমাণ ব্যারোমিটারের সাহায্যে বাতাসের চাপ মাপা যায়, তো দেখলাম যে আমরা যদি দেখি যে চাপের পরিমাণ ঠিক আছে, তার মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম আছে, বাতাস শুষ্ক আছে, আবহাওয়া ভালো। আবার যদি দেখি আমরা চাপের পরিমাণ অনেক কমে গেছে, তার মানে চাপের পরিমাণ কমে যাওয়ার অর্থ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে এই চাপটাকে সমান করার জন্য চতুর্দিক থেকে বায়ু ছুটে আসতে পারে, আর ছুটে আসলেই সেটা কিসের তৈরি হয়, একটা ঝড়ের তৈরি হয়। তার মানে বাতাসের চাপ দেখে ঝড় হবে কি হবে না বা আবহাওয়া কিরকম হতে পারে আমরা কিন্তু একটা ধারণা দিতে পারি। আচ্ছা, স্থিতিস্থাপকতা বলা হচ্ছে কোনো বস্তুকে আমরা যদি বল প্রয়োগ করে তার স্বাভাবিক আকৃতি থেকে বিকৃতি ঘটিয়ে দেই তাহলে যে ধর্মের ফলে বস্তুটি আবার তার পূর্বের অবস্থায় ফিরে যায় সেই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। আচ্ছা, ধরো এটা এল দৈর্ঘ্যের একটা তার, এর উপর আমি ডাব্লু পরিমাণ ওজন ঝুলায় দেয়, এল দৈর্ঘ্যের একটা তারের ভিতরে আমি ডাব্লু পরিমাণ একটা ওজন ঝুলায় দেয়, এই তারটা লম্বা হয়ে এল নটে পরিণত হলো, এই তারটি লম্বা হয়ে এল নটে পরিণত হলো, নতুন দৈর্ঘ্য হচ্ছে এল নট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তার আগে দুটো জিনিস শিখে নেই যে পীড়ন কি আর বিকৃতি কি। পীড়ন হচ্ছে যে এই যে তারটাকে বড় করলাম, বড় করার জন্য এর উপর আমাকে ওজন দিতে হয়েছে, তাহলে এটাকে বড় করার জন্য এর উপর আমার ওজন দিতে হচ্ছে, তার মানে এর একক ক্ষেত্রফলের উপর আমি যে পরিমাণ বল প্রয়োগ করে এর বিকৃতি ঘটালাম সেটাই হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন কি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এই তারটার বিকৃতি ঘটানোর জন্য এর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল দেয়া হয়েছে সেটাই হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান লিখতে পারি যে পীড়ন সমান হচ্ছে এফ ভাগ এ। আর বিকৃতি কি, বিকৃতি হচ্ছে তাহলে এটার উপর পীড়ন দেওয়ার ফলে এর বিকৃতি ঘটছে, বড় হয়ে গেছে, তাহলে বিকৃতি সমান লেখা যাচ্ছে হচ্ছে বিকৃতি সমান যে কতটুকু দৈর্ঘ্য বাড়ছে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি আমরা কিভাবে লিখতে পারি, তার বেড়ে হয়েছে এল নট, আগে ছিল এল, এতটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ভাগ আদি দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য, এটাকে বলা হবে বিকৃতি। তাহলে পীড়ন কি, পীড়ন হচ্ছে এই তারটার বিকৃতি ঘটানোর জন্য এর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল দেয়া হয়েছে, আর পীড়ন বিকৃতি হচ্ছে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে বিকৃতি। তাহলে এই তারটার বিকৃতি হচ্ছে এই পরিমাণ এবং এই তারটার পীড়ন হচ্ছে এই পরিমাণ। যদি আমরা ধরে নেই তাহলে পীড়ন হচ্ছে এটা, বিকৃতি হচ্ছে এটা। আচ্ছা, এখান থেকে হুকের সূত্র বলা যায়। দেখো আমি এই তারে যত বেশি পরিমাণ পীড়ন দিতাম তার বিকৃতি কিন্তু তত বেশি হইতো। তাহলে পীড়নের সঙ্গে বিকৃতির সম্পর্ক কি, পীড়নের সঙ্গে বিকৃতির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, যে যত বেশি পীড়ন দেওয়া হবে তার বিকৃতিও তত বেশি হবে। তার মানে পীড়ন সমানুপাতিক বিকৃতি লেখা যায়। হ্যাঁ, তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তাহলে এটা ধ্রুবক আসে। এটাই হচ্ছে হুকের সূত্র, যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, এটাই হুকের সূত্র। এই ধ্রুবকটাকে বলা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো আমরা দৈর্ঘ্যের জন্য যেহেতু একটু করলাম, দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কি হয়, তাহলে আমরা যদি পীড়ন লিখি, পীড়ন সমান কি লেখা যায়, এফ ভাগ এ। ঠিক আছে, তো বিকৃতি সমান কি লেখা যায়, এল নট বাই এল মাইনাস হচ্ছে এল, এখানে একটা ধ্রুবক ছিল, এই ধ্রুবকটাকে আমি ওয়াই ধরলাম। কোন সূত্র থেকে লিখলাম, পীড়ন সমান ধ্রুবক গুণন বিকৃতি। পীড়নের মান বসাইছি, ধ্রুবকটাকে দৈর্ঘ্যের জন্য ধ্রুবকটাকে ওয়াই লেখা যায়, এটা ওয়াই হচ্ছে ইয়ংস মডুলাস, এবং বিকৃতির মানটা বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি
ইয়ংস মডুলাস ফাংশন লিখতে পারি এফ ভাগে এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আমি আশা করছি তোমরা ইয়ংস মডুলাসটা বুঝতে পারছো। এটা দিয়ে তোমরা কিছু অঙ্ক পাবা, হয়তো আমি দেখাবো তোমাদেরকে। এরপর হচ্ছে পদার্থের 3 অবস্থা। আমরা পদার্থের 3 অবস্থা জানি যে কঠিন, তরল এবং বায়বীয়। এর মধ্যে কঠিনের ধর্ম কি? কঠিনের ধর্ম হচ্ছে যে অণুগুলোর নির্দিষ্ট আকার আছে, হ্যাঁ, অণুগুলো চলাচল করতে পারে না। তারপরে কি, যার ফলে তার প্রবাহী কোনো ধর্ম নেই, হ্যাঁ। আবার তরল কোনগুলোকে বলতেছি আমরা, যে অণুগুলোর নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার এবং আয়তন দখল করে। তারপরে কি, এর প্রবাহী ধর্ম আছে, হ্যাঁ, কারণ অণুগুলো পাশাপাশি চলাচল করতে পারে। তারপরে আমরা যদি বায়বীয় পদার্থের কথা বলি, যে অণুগুলোর নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই নেই, অণুগুলো একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব বেশ বেশি, যার ফলে তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে, হ্যাঁ, এবং এদের প্রবাহী ধর্ম আছে। আচ্ছা, তো এই পদার্থের এই 3 অবস্থা সম্পর্কে মোটামুটি আমাদের সবারই ধারণা আছে। তবে পদার্থের চতুর্থ এক ধরনের অবস্থা আছে, যেটাকে বলা হচ্ছে প্লাজমা অবস্থা। আমি এটা নিয়ে একটু বলি, বাকি 3 অবস্থা তোমরা মোটামুটি জানো সবাই। প্লাজমা অবস্থা হচ্ছে যে যখন আমরা জানি যে একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় তড়িৎ নিরপেক্ষ, একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় তড়িৎ নিরপেক্ষ, কারণ সেখানে প্রোটন এবং ইলেকট্রনের পরিমাণ সমান। কিন্তু ওই পরমাণু থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকে যদি বের করে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু পরমাণুটা তড়িৎ নিরপেক্ষ থাকলো না। তার মানে ইলেকট্রন হারিয়ে সে কিন্তু তড়িৎ নিরপেক্ষ থাকলো না। তো প্লাজমা অবস্থার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। স্বাভাবিক পদার্থ যেগুলো আছে এগুলো হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, কিন্তু আমরা যখন প্লাজমার কথা চিন্তা করব, সেখানে হচ্ছে এই ধরনের আয়ন, ইলেকট্রন চলে গেলে পরমাণুটা আয়নে পরিণত হলো। এই আয়ন এবং ইলেকট্রনের এক ধরনের মিশ্রণ। তো আয়নিত পদার্থের আয়নিত অবস্থাটা কি বলা হচ্ছে? প্লাজমা অবস্থা। তো মোটামুটি আমি 3 লেকচারে এই অধ্যায়টা মোটামুটি পড়িয়ে দিলাম। এই অধ্যায়ে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা টপিক ধরে মোটামুটি আমরা কথা বলেছি, হ্যাঁ। তো তোমরা এই অধ্যায়টা ভালো করে দেখো, ভালো করে ক্লাসগুলো শোনো, ভালো করে দেখো, মোটামুটি এই অধ্যায়টা তোমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।